প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় ব্যয় ও ব্যয় শ্রেণী বিভাগের পরবর্তী আলোচনাগুলো করব। আমরা ব্যয় শ্রেণী বিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করছিলাম। সে ধারাবাহিকতায় আমরা আজকে ব্যয়ের আচরণ অনুযায়ী যে শ্রেণী বিভাগ এবং অন্যান্য আরও যে শ্রেণী বিভাগ আছে যেগুলো আমাদের সৃজনশীল অঙ্ক করার জন্য খুবই প্রয়োজনীয় এবং এমসিকিউর জন্য প্রয়োজনীয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ব্যয়ের আচরণ অনুযায়ী শ্রেণী বিভাগ হচ্ছে 3 প্রকার: স্থায়ী ব্যয় ফিক্সড কস্ট, পরিবর্তনশীল ব্যয় ভেরিয়েবল কস্ট এবং আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয় সেমি ভেরিয়েবল অর মিক্সড কস্ট। স্থায়ী ব্যয় বা ফিক্সড কস্ট হচ্ছে যে ব্যয় উৎপাদন এককের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে পরিবর্তন হয় না, স্থির থাকে, তাকে স্থির ব্যয় বা স্থায়ী ব্যয় বলে। অর্থাৎ একটি কারখানার যদি তোমার সর্বোচ্চ ক্যাপাসিটি থাকে 100 একক বা ধরো 50 একক, তাহলে তুমি 10 একক উৎপাদন করলেও যে ব্যয় হবে, 50 একক উৎপাদন করলেও সে ব্যয় হবে, অথবা 35 একক করো, 20 একক করো, যে পরিমাণে উৎপাদন করো তোমার ওই একটি নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত ওই ব্যয়টা স্থির থাকবে। এটাই হচ্ছে স্থায়ী ব্যয়। যেমন কি কারখানা ভাড়া, অফিস কর্মকর্তার বেতন, দালান কোঠার অবচয় ইত্যাদি। যেমন একটু উদাহরণ দিয়ে আরও বুঝিয়ে দিন যে ধরো একটি কারখানার সর্বোচ্চ হচ্ছে তোমার 100টি আসবাবপত্র, একটি ধরো আলমারি প্রস্তুতকারী কারখানা, সে সর্বোচ্চ 100টি আলমারি প্রস্তুত করতে পারে। তো সে 100টি আলমারি প্রস্তুত করলেও তাকে কারখানা ভাড়া যা দিতে হবে, সে যদি 100টি প্রস্তুত না করে 50টি করে কিংবা 80টি করে, তাকে কিন্তু একই কারখানা ভাড়া দিতে হবে। অফিসের যে অফিসার থাকবে তাকে একই পরিমাণ বেতন দিতে হবে। তো এগুলোই হচ্ছে স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয়ের বিশেষ দুটি বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে কি, স্থায়ী ব্যয় একক প্রতি পরিবর্তনশীল হয় আর মোট ব্যয়টা স্থির থাকে। তো এই বৈশিষ্ট্য বোঝার জন্য আমি একটু চিত্র দেখিয়ে দিচ্ছি। দেখো, চিত্রের ভূমি অক্ষে আছে উৎপাদন একক আর লম্ব অক্ষে আছে কি ব্যয়ের পরিমাণ। দেখতে পাচ্ছ যে যখন 10 একক উৎপাদন হচ্ছে তখনও ব্যয় 10,000 টাকা, যখন 20 বা 30 বা 50 একক উৎপাদন হচ্ছে তখনও ব্যয়ের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এটা হচ্ছে আমাদের স্থায়ী ব্যয়। একটি নির্দিষ্ট কার্যস্তর পর্যন্ত এই ব্যয়টা স্থির আছে, এটাই হলো স্থায়ী ব্যয়। এরপর আমরা দেখব পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় আর পরিবর্তনশীল ব্যয়ের মধ্যে পার্থক্যটি হচ্ছে এই যে স্থায়ী ব্যয় হচ্ছে স্থির থাকে আর পরিবর্তনশীল ব্যয় হচ্ছে পরিবর্তিত হয়। অর্থাৎ যে ব্যয় উৎপাদন এককের পরিমাণ হ্রাস বৃদ্ধির সাথে সাথে আনুপাতিক হারে পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন কি কাঁচামাল, মজুরি, জ্বালানি ইত্যাদি। আমরা যে উদাহরণটি দিয়েছিলাম যে একটি কারখানা সর্বোচ্চ কি 100টি আলমারি তৈরি করতে পারে। তো 100টি আলমারি তৈরি করতে ওই কারখানার যে পরিমাণ কাঠ লাগবে বা অন্যান্য কাঁচামাল লাগবে, সে যদি 70 পিস আলমারি তৈরি করে তাহলে কি একই পরিমাণ লাগবে? একই পরিমাণ কাঁচামাল বা মজুরি কিন্তু লাগছে না। আবার ধরো 40টি যদি আলমারি প্রস্তুত করে তাহলে কেউ 70টার চেয়ে আরও কম লাগছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে এটি উৎপাদনের যে একক থাকে সেটার সাথে আনুপাতিক হারে পরিবর্তিত হয়। এই খরচগুলোই বা ব্যয়গুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয়ের যেরকম বিশেষ দুইটি বৈশিষ্ট্য আছে, পরিবর্তনশীল ব্যয়েরও বিশেষ দুইটি বৈশিষ্ট্য। সেটা হচ্ছে কি, পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে কিন্তু মোট ব্যয় পরিবর্তনশীল। আর স্থায়ী ব্যয় কী ছিল? একক প্রতি পরিবর্তনশীল আর মোট ব্যয় হচ্ছে স্থির। আমরা আবারও চিত্রের সাহায্যে বিষয়টা বুঝতে পারবো। দেখো, যখন আমরা 10 একক উৎপাদন করছি তখন আমার পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 5,000 টাকা। একক প্রতি কত? 500 টাকা। আবার যখন আমি 30 একক উৎপাদন করছি তখন আমার ব্যয় হচ্ছে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 15,000 টাকা।
তাহলে একক প্রতি কত আসছে, এখানেও 500 টাকা। আবার যখন সর্বোচ্চ লেভেল এই 40 একক উৎপাদন করছি তখন আমার ব্যয় হচ্ছে 20,000 টাকা। তাহলে একক প্রতি 500 টাকা। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারছো যে পরিবর্তনশীল ব্যয় একক প্রতি স্থির থাকে, আর মোট যে ব্যয় সেটা পরিবর্তনশীল। দেন ছিল কি আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয়। যে সকল ব্যয়ের একটি অংশ স্থায়ী প্রকৃতির হয় এবং বাকি অংশ পরিবর্তনশীল তাকে আধা পরিবর্তনশীল ব্যয় বলে। আধা পরিবর্তনশীল ব্যয়ের সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে টেলিফোন বিল, বিদ্যুৎ বিল এগুলো। বিদ্যুৎ বিল নিয়ে বলি যে বিদ্যুৎ বিলে তোমরা দেখো যে একটি মিনিমাম চার্জ থাকে, যে তুমি বিদ্যুৎ ব্যবহার করো বা না করো ওই মিনিমাম চার্জ তোমাকে পরিশোধ করতেই হবে। এরপরে তুমি প্রতি মাসে যত ইউনিট খরচ করবে তার উপরে চার্জ করা হবে। তাহলে ওই যে মিনিমাম চার্জ ওটা হচ্ছে কি স্থায়ী। এরপর তুমি যত ইউনিট খরচ করছো তার উপরে যে চার্জ হবে সেটাই হচ্ছে তোমার কি পরিবর্তনশীল। তো এভাবে স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয়ের মিক্সড যে ব্যয়টা হয় সেটাই হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। চিত্রের সাহায্যে দেখতে পাচ্ছি যে আমি যদি 10 ইউনিট 10 একক পর্যন্ত উৎপাদন করি আমাকে 10,000 টাকা স্থায়ী ব্যয় খরচ হবে, 10,000 টাকা ব্যয় হবে। আমি যখন 20 একক উৎপাদন করব তখন আমার 10,000 তো উৎপাদন ব্যয় থাকবেই, তার সাথে হচ্ছে আরও 10 অ্যাড হবে। দেখতে পাচ্ছ তোমরা পার্থক্যটা। তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে ব্যয়ের কিছু অংশ হচ্ছে স্থায়ী এবং পরবর্তী অংশগুলো পরিবর্তনশীল সেটি হচ্ছে আধা পরিবর্তনশীল বা মিশ্র ব্যয়। তোমরা এই ব্যয়ের আচরণ অনুযায়ী শ্রেণীবিভাগের প্রত্যেকটি চিত্র, এই যে বিশেষ যে বৈশিষ্ট্য এবং সংজ্ঞাগুলো ভালো মতো মুখস্থ রাখবে, কারণ এগুলো সৃজনশীল অঙ্ক করার সময় যেরকম প্রয়োজনীয় আর এমসিকিউতে এখান থেকে প্রশ্ন হয়, চিত্রের উপরেও বেসিস করে প্রশ্ন হয়, বৈশিষ্ট্য থেকে উদাহরণ থেকেও প্রশ্ন হয়। এই জন্য এগুলো খুব ভালো মতো মেমোরাইজ করে রাখবে। এরপর আমরা দেখি যে ব্যয় আরোপণের সময় অনুযায়ী ব্যয়ের শ্রেণীবিভাগ কী। সময় অনুযায়ী ব্যয়ের শ্রেণীবিভাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পণ্য ব্যয় প্রোডাক্ট কস্ট, আরেকটি হচ্ছে কালীন ব্যয় পিরিয়ড কস্ট। এই পণ্য ব্যয় এবং কালীন ব্যয় থেকেও সৃজনশীল প্রশ্ন থাকে, এখানে অঙ্কের মধ্যে দুটি প্রকারভেদ আমাদের লেগে থাকে। পণ্য উৎপাদনের সাথে সংশ্লিষ্ট সকল ব্যয়কে কি পণ্য ব্যয় বলে। যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি ইত্যাদি। তো এগুলোর বৈশিষ্ট্য বা ধরন অনুযায়ী পণ্য ব্যয়কে টোটাল 3 ভাগে ভাগ করা যায়, যে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি ও উৎপাদন উপরি ব্যয়। এই 3 প্রকার ব্যয়কে অ্যাকচুয়ালি পণ্য ব্যয় বলে। আরও সহজ করে যদি বুঝতে চাও তাহলে ক্রয় সংক্রান্ত ব্যয়গুলো হচ্ছে কি পণ্য ব্যয়। এগুলো একাধিক হিসাবকাল পর্যন্ত থাকে, মানে এক হিসাবকাল থেকে আরেক হিসাবকালে স্থানান্তরিত হয়। আর অপরদিকে কালীন ব্যয় বা পিরিয়ড কস্ট হচ্ছে একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকালের যাবতীয় প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত ব্যয়কে কালীন ব্যয় বলে। যেমন অফিস ভাড়া, বিক্রয়, পরিবহন, বেতন ইত্যাদি। এগুলো কি হয় একটি নির্দিষ্ট হিসাবকালের মধ্যে শেষ হয়ে যায়, পরবর্তী হিসাবকালে স্থানান্তরিত হচ্ছে না। এই হলো কালীন ব্যয়। তাহলে ক্রয় সংক্রান্ত ব্যয় হচ্ছে পণ্য ব্যয়, আর কালীন ব্যয় হচ্ছে মূলত বিক্রয় সংক্রান্ত। লাস্টে আমরা দেখব সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যয়ের শ্রেণীবিভাগ। দেখতে পাচ্ছ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে, অর্থাৎ একটি প্রতিষ্ঠান যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চায় তখনও কিন্তু তার ব্যয়ের শ্রেণীবিভাগগুলো করতে হয়। সেই সাপেক্ষে এখানে অনেকগুলো প্রকারভেদ দেওয়া আছে, যেমন নিয়ন্ত্রণযোগ্য, অনিয়ন্ত্রণযোগ্য, প্রমাণ ব্যয়, প্রকৃত ব্যয়, এরপর হচ্ছে বর্ধিত বা পার্থক্যমূলক ব্যয়, সুযোগ ব্যয়, ডুবন্ত ব্যয়, প্রান্তিক, আরোপিত ব্যয় এবং নির্গত ব্যয় বা পকেট হতে ব্যয়। নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য ব্যয় হচ্ছে যে ব্যয়গুলো ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করতে পারে
সেটাই নিয়ন্ত্রণযোগ্য, আর যে ব্যয়গুলো নিয়ন্ত্রণ করতে পারে না বা তার হাতে সেটার কন্ট্রোল থাকে না, সেটাই হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। যেমন নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের উদাহরণ যদি আমরা দেই, কাঁচামালের অপচয় রোধ করা, শ্রমিকদের অলস সময় না কাটানো, এগুলো কিন্তু ব্যবস্থাপক হ্যান্ডেল করতে পারে। কিন্তু কর্মচারীর বেতন, কারখানার ভাড়া, এগুলো কিন্তু তার নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, এগুলো হচ্ছে অনিয়ন্ত্রণযোগ্য ব্যয়। এরপর প্রমাণ ব্যয়টা কি? কোনো প্রতিষ্ঠানের পণ্য উৎপাদন করতে চাইলে ভবিষ্যতে যে ব্যয়গুলো হতে পারে সেটার আগে থেকে একটা বিজ্ঞানসম্মত মানে পূর্ব নির্ধারিত যে ব্যয় নির্ধারণ করার পদ্ধতি, সেটাই হচ্ছে প্রমাণ ব্যয়। আর প্রকৃত ব্যয় তো একেবারেই সহজ, যে একটা পণ্য বা দ্রব্য যদি উৎপাদন করতে চায় তাহলে এটি একেবারে অ্যাকচুয়াল যে কস্টটা হয়, অ্যাকচুয়াল যে ব্যয়টা হয়, সেটাই হচ্ছে প্রকৃত ব্যয়। এরপর কি আছে? প্রান্তিক ব্যয়, আরোপিত ব্যয়, এগুলো তোমরা নিজেরা একটু দেখে নিও। আমি মূলত সৃজনশীল প্রশ্নে হচ্ছে তোমার সুযোগ ব্যয়, নিমজ্জিত ব্যয়, পার্থক্যমূলক ব্যয়, এগুলো বেশি আসে, এগুলোর উপর ভিত্তি করে অঙ্ক করতে হয়। তো এটা নিয়ে একটু আমি দেখি। নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়, যেটাকে কি বলে সাঙ্ক কস্ট, এটা হচ্ছে যে ব্যয় অতীতে সংঘটিত হয়েছে এবং বর্তমান ও ভবিষ্যতের সিদ্ধান্ত দ্বারা কোনো রূপ পরিবর্তন করা যায় না, তাকে নিমজ্জিত ব্যয় বলে। নিমজ্জিত ব্যয়ের একেবারে খুব কমন উদাহরণ আছে একটি, এবং তোমরা সৃজনশীল অঙ্ক করতে গেলে যে বিষয়বস্তুর উপরে এই অঙ্কটি পাবে, আমি সেটাই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো 6 বছর আগে 1 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হলো, যেটার আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। এখন বর্তমানে ওই মেশিনের পুস্তক মূল্য হচ্ছে 50,000 টাকা। বর্তমানে ওইটার মূল্য কত? 50,000 টাকা। কিন্তু তুমি যদি মেশিনটি বাজারে বিক্রি করতে চাও, অনলি 10,000 টাকায় বিক্রি করতে পারবে। অর্থাৎ মেশিনটির বর্তমানে বাজার মূল্য 10,000 টাকা। তো মেশিনটির মূল্য ছিল কত? 1 লাখ টাকা। তো এই পুঞ্জীভূত অবচয়গুলো বাদ দিয়ে হচ্ছে বর্তমানে এটার পুস্তক মূল্য 50,000 টাকা। আর বাজারে যদি বিক্রি করতে চাও, তুমি 10,000 টাকার বেশি বিক্রি করতে পারছো না। তাহলে এই যে অবশিষ্ট 40,000 টাকা, এই 40,000 টাকা কিন্তু তুমি কোনোভাবে আদায় করতে পারবে না বা উদ্ধারও করতে পারবে না। এই 40,000 টাকাটাই হচ্ছে নিমজ্জিত ব্যয় বা ডুবন্ত ব্যয়। অর্থাৎ এটি অতীতে সংঘটিত হয়েছিল, এখন তুমি তোমার কোনো সিদ্ধান্ত দ্বারা এই ব্যয়টা উদ্ধার করতে পারছো না। এই ধরনের ব্যয় হচ্ছে সাঙ্ক কস্ট। এরপর হচ্ছে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় আসলে কোনো ব্যয় না, এটা হচ্ছে তোমার পার্থক্যমূলক বা তুলনামূলক একটা অ্যানালাইসিস মাত্র। সুযোগ ব্যয়টি হচ্ছে যে ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প গ্রহণের ফলে বর্জনকৃত বিকল্পের ত্যাগকৃত সুবিধাকে নির্বাচিত বিকল্পের সুযোগ ব্যয় বলে। এটার একটি কমন উদাহরণ আমি দিচ্ছি, যে ধরো এক ব্যক্তি তার জমিতে হচ্ছে কি পাট চাষ করে, সে তার জমিতে পাট চাষ করে, সেখান থেকে সে পাট চাষ করে 30,000 টাকা আয় করতে পারে। কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন, এবার আমি পাট চাষ করব না, এবার আমি হচ্ছে ধান চাষ করব। তো সে যদি পাট চাষ না করে ধান চাষ করে, তাহলে কিন্তু ওই যে পাট চাষ থেকে যে 30,000 টাকা আয় করতে পারত, সেটা কি তার মিস হয়ে যাচ্ছে না? এই 30,000 টাকা, ওই পাট চাষের 30,000 টাকা যা আয় করতে পারত, এটাই ধান চাষের ক্ষেত্রে হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে বোঝা গেছে যে আমার বিকল্প হচ্ছে দুটি, একটা হচ্ছে পাট চাষ আর একটা হচ্ছে ধান চাষ। তো সেখান থেকে আমরা সর্বোত্তম বিকল্প পেলাম কি? ধান চাষ। এই ধান চাষ গ্রহণের কারণে আমরা যে পাট চাষ বর্জন করলাম, সেই পাট চাষের ত্যাগকৃত সুবিধা কত ছিল? 30,000 টাকা। ওই 30,000 টাকায় হচ্ছে আমাদের নির্বাচিত প্রকল্প ধান চাষের সুযোগ ব্যয়। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এখন দেখব পার্থক্যমূলক ব্যয় কি।
এখানে দেখো পার্থক্যমূলক ব্যয়ের একটু বিস্তারিত লেখা আছে, উদাহরণও দেওয়া আছে। তো আমি একটু আমার মতো করে বলছি যে এক্ষেত্রে ডিসিশন নিতে গেলে হচ্ছে কি আমাদের যে দুটো প্রকল্প থাকবে সে দুটো প্রকল্পের কিন্তু ফার্স্টে মোট ব্যয় নির্ধারণ করা হয়। ধরো আমরা এ বা বি মানে ক বা খ প্রকল্প আছে আমাদের হাতে, এখন এখান থেকে ক অপশনটা নিব না খ অপশনটা নিব, এর জন্য আমাদেরকে দেখতে হবে যে কর মোট ব্যয় কত আর খর মোট ব্যয় কত, সেভাবে আমরা একটা পার্থক্য করি। তো দুইটা বিকল্পের মধ্যে বা দুইটা প্রজেক্টের মধ্যে যে পার্থক্য মোট ব্যয়ের যে পার্থক্য থাকে সেটাই হচ্ছে বর্ধিত ব্যয় বা পার্থক্যমূলক ব্যয়। এই যে উদাহরণটা দেখতে পাচ্ছ কি যে দুটো প্রকল্প ক আর খ, কর মোট ব্যয় হচ্ছে 20,000 টাকা আর ক্ষয়ের মোট ব্যয় হচ্ছে কত 25,000 টাকা। এই দুটি প্রজেক্টের পার্থক্যমূলক ব্যয় কত 5,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের এই অধ্যায়ের মোটামুটি একটু বিস্তারিত আলোচনা। আমরা নেক্সট ক্লাস থেকে সৃজনশীল অঙ্ক করব। তো সৃজনশীল অঙ্ক সমাধান করার জন্য এবং এমসিকিউ প্রশ্ন কমন পাওয়ার জন্য যতটুকুন আলোচনা প্রয়োজন তার প্রায় ম্যাক্সিমামটাই আমি করার চেষ্টা করেছি। এরপর তো তোমরা বই থেকে নিজ দায়িত্বে যে এমসিকিউ প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় এসেছে সেগুলো তোমরা নিজেরা পড়বে, সেখান থেকে কোনোটা যদি সলভ করতে না পারো সেটার জন্য আমাকে জানাবে সমাধানটার জন্য, আর নিজেরাও নিজেদের মতো এই চ্যাপ্টার সম্পর্কে প্রিপারেশন নাও। তো পরবর্তী ক্লাসের অপেক্ষায় আমরা থাকলাম। সে পর্যন্ত আমরা সকলেই ভালো থাকি, সুস্থ থাকি, সেই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।